16 বছর পর গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এখন দেশ পুনর্গঠনের সময়। কুমিল্লার পথসভায় প্রধানমন্ত্রী। চাঁদপুরে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ দিনভর নানা কর্মসূচি। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে 11 দলীয় ঐক্যের সমাবেশ। যোগ দিবেন জামায়াত আমির। সন্ত্রাসী রুবেল গ্রুপের নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া, টেন্ডার আর আধিপত্য ধরে রাখতে হত্যা মামলা, স্বাস্থ্যের এজিডিও পেয়েছেন হুমকি। প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায়। পরশুদিন আমার জীবন নাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে। ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসে বিএনপির আলোচনা সভা। মির্জা ফখরুল বললেন, বাংলাদেশ ভারত সুসম্পর্ক নির্ভর করছে ফারাক্কা চুক্তির উপর। তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা আপনারা যাই বলেন সেটা একটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। হামে সিলেটে আরো 2 শিশু মৃত্যু। বিস্তার রোধ ও সুচিকিৎসা নিশ্চিত করা গেলে 1 সপ্তাহের সংকট মোকাবেলা সম্ভব বললেন বিশেষজ্ঞরা। মানিকগঞ্জে চরাঞ্চলে কোরবানির পশুপালন বেড়ে উঠছে প্রাকৃতিক খাবারে। চট্টগ্রামের স্থায়ী হাটগুলোতে বাড়ছে গরু ছাগলের সরবরাহ। কষ্ট দুঃখ করে পাইতেছি, ভালো বেশি করে দিলি ভালো বেশি আমরা পাচ্ছি। গরু কিনে পাইলে মিলিয়ে বেটা বেটি নিয়ে চলে ফিরে খায়। এগুলোতে ওরা লালন পালন করে বিক্রি করতেছে, আর মানুষ আর আগের মতো ওই ঝামেলা জঞ্জাট হয়ে আসতেও চায় না। আমন্ত্রণ জানাচ্ছি দুপুরের বাংলাদেশে। আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা দেয় সেই ওয়াদা পূরণ করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে কুমিল্লার বরুড়ায় পথসভায় এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, দেশের মানুষ গত 16 বছর কথা বলতে পারেনি, কথা বললে আটক করে নিয়ে যেত। এখন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সময় হয়েছে দেশ পুনর্গঠনের। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি চাপের মধ্যে রয়েছে। দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। কুমিল্লাকে বিভাগ করা এবং কুমিল্লায় কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আমাদের যে সকল পরিকল্পনা বাংলাদেশের মানুষের সামনে নির্বাচনের আগে উপস্থাপন করেছিলাম, দেশের মানুষ 12 তারিখের নির্বাচনে সেই ম্যানিফেস্টোকে, সেই পরিকল্পনাকে সমর্থন দিয়েছে এবং বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এবং সেজন্যই আপনাদের কাছে যে সকল ওয়াদা আমরা দিয়েছিলাম সেই ওয়াদাগুলো পর্যায়ক্রমিকভাবে আমরা বাস্তবায়নের কাজ শুরু করি। কুমিল্লায় পথসভা শেষে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনর্খনন, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সাংগঠনিক সভাসহ দিনভর নানা কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সফরে প্রধানমন্ত্রী শহরাস্তির খোর্দ খাল এবং সদরের বিশ্ব খাল পুনর্খনন কাজে উদ্বোধন করবেন। পরে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তারেক রহমান। তারেক রহমানের আগমন ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। তারা বলছেন, জেলাবাসীর জন্য উন্নয়নের বার্তা দিয়ে যাবেন সরকার প্রধান। জেলা বিএনপির সাংগঠনিক সভায়ও যোগ দিবেন দলের চেয়ারম্যান। অতীতে কোন প্রধানমন্ত্রী আমাদের এখানে আসেন নাই। আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এখানে আসতেছে, আমরা খুবই আনন্দিত উৎফুল্লিত, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি এখানে চলে আসি, প্রধানমন্ত্রীকে সরাসরি আমরা দেখবো। চাঁদপুরের শহরাস্তি উপজেলার খোর্দ খাল পুনর্খনন কর্মসূচিতে যোগ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে রয়েছেন সহকর্মী ইব্রাহিম রনি। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রনি, কখন নাগাদ পৌঁছাতে পারেন প্রধানমন্ত্রী? দিনের বাকি কর্মসূচি সম্পর্কে আমাদের একটু বিস্তারিত জানাবেন।
মারফি চাঁদপুরে আসছেন 22 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতিমধ্যে তিনি ঢাকা থেকে কুমিল্লার যেই জনসভা সেখানে কিন্তু বক্তব্য রেখেছেন। পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, আপনারা দয়া করে খালগুলো খনন কর্মসূচি করবেন এবং সেখানে পথসভায় বক্তব্য রাখবেন। সেখান থেকে খুব বেশি সময় লাগবে না, থেকে ঘন্টাখানেকের মধ্যেই তিনি চলে আসবেন চাঁদপুরের সময়। তো এরপরেই কিন্তু এই চাঁদপুরের সদর উপজেলার যে ঘোষণাত এলাকায় বিশ্বখাল যেটি উদ্বোধন করবেন, এখানে কিন্তু এই এখন দেখছেন যে লোকে লোকারণ্য হয়ে গেছে। চাঁদপুর কুমিল্লা শহরের কাছে কিন্তু হাজার হাজার নেতাকর্মী অবস্থান নিয়েছে, তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে, অভ্যর্থনা জানাতে। এখন কিন্তু এই চাঁদপুরের ঘোষণাতের যে সমাবেশ এলাকায় যে সমাবেশ, সেখানে কিন্তু তারা এসেছেন ধানের ছড়া নিয়ে হাতে নিয়ে, মাথায় ক্যাপ নিয়ে তারা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। তারা দাবি জানাচ্ছেন তাদের প্রধানমন্ত্রীর প্রতি যে চাঁদপুরের সার্বিক উন্নয়নে তিনি বিশেষ ঘোষণা রাখবেন। আজকে যে এই সমাবেশে এই এলাকার উন্নয়নে বিশেষ ঘোষণা রাখবেন। এছাড়া চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর মেডিকেল কলেজ এবং চাঁদপুর নদী ভাঙনের হাতে রক্ষার জন্য তিনি বিশেষ পদক্ষেপ নেবেন, এই আশা করছেন এখানকার নেতাকর্মীরা এবং সাধারণ মানুষ কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত। তারেক রহমান আসছেন, মানুষ কিন্তু অত্যন্ত উচ্ছ্বসিত। তারেক রহমান আসছেন, উনি আসলে ওনাদেরকে নিয়ে কথা। রনি, আমরা শুনছিলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। দুপুর 2টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়াও থাকবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ 11 দলের শীর্ষ নেতারা সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসেছে তার কোনো কিছুই পূরণ করেনি। বিপরীতে সরকার পুরনো ফ্যাসিবাদের পথে হাঁটছে। তারা জানান, গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে। নির্বাচনের আগে নতুন বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল তা পূরণের আহ্বান জানায় উপস্থিত জনতা। এ যেন আরেক জঙ্গল সলিমপুর, আর সেটা খোদ রাজধানীতেই। এক সন্ত্রাসী নিয়ন্ত্রণে মহাখালীর হাসপাতাল পাড়া। কথা না শুনলেই হুমকি, হামলা, খুন। হাসপাতালে টেন্ডার নিয়ন্ত্রণ আর আধিপত্য ধরে রাখতেই চলে এসব। তার ভয়ে মুখ খুলে না কেউ। হাসপাতালগুলোয় এমন চরম আতঙ্ক। এসব বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানালেন, তাকেও হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে সন্ত্রাসীরা। আর এসবের মূলে রুবেল গ্রুপ। হাসান মিসবার প্রতিবেদন। 20 এপ্রিল বেলা 3:30টা রাজধানীর টিবি গেট এলাকার এই গলি ধরে বাসায় ফিরছিলেন ক্যান্সার হাসপাতালের সাবেক উপপরিচালক ডাক্তার আহমদ হোসেন। সেখানে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় মাস্ক পরা 2 দুর্বৃত্ত। এই দিক থেকে 2টা ছেলে যায়, ওনারা পিছন থেকে হামলা করছে। ঘটনার পর অজ্ঞাতদের আসামি করে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ হামলাকারী ও তাদের গডফাদারের নাম সবার জানা। আতঙ্কে আর ক্যান্সার হাসপাতালে কাজে যোগ দেননি ডাক্তার আহমদ। তার জায়গায় অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছে অন্য চিকিৎসককে। শুধু ডাক্তার আহমদ নয়, রুবেল বাহিনীর বর্বরতার শিকার বক্ষ ব্যাধি হাসপাতালের সাবেক এক প্রশাসনিক কর্মকর্তাও। জীবন বাঁচাতে তিনিও বদলি হয়ে যান অন্য হাসপাতালে। আর নিজের বাসার সামনে হামলার শিকার হয়েছেন একই হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল্লাহ আল মেহেদি। সব ঘটনার মূলেই টেন্ডার নিয়ন্ত্রণ। একই এলাকায় আছে নার্সিং মহাবিদ্যালয়। নির্মাণাধীন ভবনে গিয়ে ঠিকাদারের কাছে চাঁদার দাবিতে গুলি চালায় রুবেল বাহিনীর সদস্যরা। আপনি কি দেখছিলেন? কথা বললেই ভালো। শুটিং কি এখানে হয়েছে না ওই পাশে? গুলির ঘটনা পেছনে। মহাখালীর আরেক প্রতিষ্ঠান জনস্বাস্থ্য ইনস্টিটিউট। টেন্ডার না দিলে হত্যার হুমকি দেওয়া হয়েছে পরিচালককে। কিন্তু তারা জোর করছে, বারবার আমাকে মেসেজ দিয়ে, ফোন দিয়ে হুমকি দিচ্ছে, জীবন নাশের হুমকি দিচ্ছে। তো আমি তারপরে হুমকিতে তো ভয় পাবো না। ক্যান্সার হাসপাতালের পাশের এই দোকানেও চাঁদার জন্য চালানো হয় গুলি। কি টাকায় যাও? টাকা দে। পিস্তল বাইরে গেছে, 2 বা 3 বার পিস্তল বাইরে গেছে।
শুধু হুমকি হামলা নয়, আছে হত্যার ঘটনাও। 9 মাস আগে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। আমি আরেক জায়গায় চলে গেছি বানানতে, আইসা দিয়ে খুন হয়েছে। কে বা কারা মারছে তা জানি না, শুনছি 2টা লোক মাস্ক পরা ছিল, তারা এসে গুলি করে চলে গেছে। পারিবারিক এই ছবির ডান পাশের ব্যক্তি জামাল হোসেন, ফাতেমার বাবা। আমার বাবার নেই, আমার বন্ধুর বাবা আসছে। তোর বাবা কোথায় গেছে? আকাশে গেছে। বাবাকে প্রতিদিন খুঁজে ফেরে তার আদরের কন্যা। ঘুম পাড়িয়ে দেয়া, চকলেট কিনে দেয়া সেই বাবা কোথায় হারিয়ে গেছে? বাবার লেগে কান্নাও করি, যখন মনে পড়ে বাবা নাই, বাবা থাকলাম বাবার সাথে ঘুমাইতাম, তো বাবা আমার ঘুম পাড়ায় দিত অনেক। ঘটনার পর মামলা করে জামালের পরিবার। প্রধান আসামি আজিজ রুবেল। এতেই ভয়াবহ হুমকিতে পড়ে জামালের পরিবার। হার্ট অ্যাটাকে মারা যান তার বড় ভাই। আমার বড় মেয়ে পরশুদিন রাতেও দাঁড়ায় দাঁড়ায় কান্না করছে, বাবার কথা মনে পড়তেছে। আমার ছোট মেয়ে ঘুম থেকে উঠে রাতের বেলা বসে খাটের উপর কান্নাকাটি করে। প্রতিটা মুহূর্ত আমরা আতঙ্কের ভিতরে আছি, কখন কি করে আমাকে মাইরা ফেলায় নাকি। এর ভিতরে আমি জিটিও করছি, আমিও জিটি করছি, আমার মিজু ভাই আলম ওনারও জিটি করছে যে আমাদের মাইরা ফেলাইব। অপরাধ জগতে রুবেলের পথচলা বক্ষব্যাধি হাসপাতালের এই বস্তি থেকে। এখান থেকে বছরে ভাড়া তোলা হয় কোটি টাকার বেশি। আর পুরো এলাকায় ছোট বড় মিলিয়ে দোকান বসে 100-র বেশি। আমি কালকে বিকেল বেলা আসি, আমি তো জানি না বর্তমানে মালিক। 2000 টাকা। জি আসে একজন। বস্তির সামনে খাবারের এই দোকান চালায় আজিজ রুবেলের বোন রুমা। ক্যান্সার হাসপাতালের চিকিৎসক আহমেদ হোসেনের উপর হামলার পর এটি বন্ধ করে দেয়া হলেও আবারও চালু হয়েছে। রুমা আপা নামে একজন আছে, উনি আমাকে আসতে বলছে, ওনাকে উনি আর কি দোকান খুলতে বলছে, আর কি খুলছি আর কি। অর্থাৎ মহাখালীর এই হাসপাতাল পাড়ায় রুবেলের কথার বাইরে কিছুই হয় না। কিন্তু কে এই রুবেল? জানা যায় নার্সিং কলেজের এক কর্মচারীর ছেলে তিনি। বিদেশে বসে নিয়ন্ত্রণ করেন মহাখালীর অপরাধ জগৎ। ডাক্তার আহমদকে কোপাতে 20,000 টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী। সবাই তার নাম শুনলেও দেখেনি কেউ। আগে শুনছি যে ওনারা এখানেই থাকতো, বক্ষবিধির ভিতরেই থাকতো। আমি 34 বছর চাকরি করি, আমার 34 বছরে আমি দেখিনি। আমরা বলা মানে বুঝেন তো। সব মিলিয়ে মহাখালীর হাসপাতাল পাড়ায় এখন রুবেল আতঙ্ক। নিরাপত্তাহীনতায় ভুগছেন চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। সরকারি কাজে বসলে তো ভয় করলে চলবে না, আমরা কাউকে ভয় পাচ্ছি না। একদম স্ট্রেট লাইনে টেন্ডার যাবে, এখানে কার নাম আসছে, কে আছে, এগুলো নিয়ে আমরা চিন্তা করছি না। হাসপাতাল পাড়ার নিরাপত্তায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে স্বাস্থ্য অধিদপ্তরে গেলে অতিরিক্ত মহাপরিচালক জানালেন হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকেও। পরশুদিন আমার জীবননাশের হুমকি দিয়ে আমার নামে একটা চিঠি আসছে যে আমাকে মেরে ফেলা হবে, আমার পরিবার মেরে ফেলা হবে, এই ধরনের চিঠি একটা আসছে। পুলিশ বলছে মহাখালী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। আমরা সার্বক্ষণিক মনিটরিং রাখছি এবং এই ঘটনার আগের থেকেও পুলিশের তৎপরতা ছিল এবং ঘটনার পরপর আমার পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জানা গেছে মহাখালীর হাসপাতাল পাড়ার নিরাপত্তায় বক্ষব্যাধি হাসপাতালে পুলিশ ফাঁড়ি বসানোর সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে তা চালু হবে তা ঠিক হয়নি এখনো। এটি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ছাদ। ঠিক এক বিল্ডিং পরেই স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তর থেকে ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের পায়ে হাঁটার দূরত্ব 1 মিনিটেরও কম সময়। এত কাছের প্রতিষ্ঠানেই যদি টেন্ডার কেন্দ্রিক এত ধরনের হুমকি হামলার ঘটনা ঘটে এবং পাশের আরেক হাসপাতাল বক্ষব্যাধিতে খুনের মতো ঘটনা ঘটে, তাহলে দূরের প্রতিষ্ঠানগুলোতে কি হয় তা হয়তো সহজেই অনুমান করা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে এসব ঘটনা আসে না প্রকাশ্যে। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। এই বিষয়ে আরো বিস্তারিত দেখবেন আজ রাত 9টার ক্রাইম সিনে। দেখার আমন্ত্রণ রইল। যমুনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর অবৈধ হটলাইন কাউন্টার এবং এজেন্টদের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ। অভিযানে এখন পর্যন্ত হটলাইন কাউন্টারের 3 প্রতিনিধিকে আটক করা হয়েছে। বিভিন্ন অবৈধ হটলাইন এজেন্টদের কারণে যাত্রী ভোগান্তি, যানজট এবং টাকা আদায়ের অভিযোগ নিয়ে
যমুনা টেলিভিশনের সংবাদ প্রকাশ করা হয়। প্রতিবেদনে উঠে আসে এসব কাউন্টার ও এজেন্টদের কারণে সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পাশাপাশি যানজটকে কেন্দ্র করে নানা ধরনের চাঁদাবাজি এবং অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। সংবাদ প্রচারের পরই তৎপর হয় প্রশাসন। পরে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের এক কর্মকর্তা জানান, অবৈধ হটলাইন কাউন্টার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। চালানো হবে নিয়মিত নজরদারিও। কোনো নির্দিষ্ট সময়ের জন্য ফারাক্কা চুক্তি করা যাবে না। পরবর্তী যে কোনো চুক্তি হওয়ার আগ পর্যন্ত সেটি কার্যকর থাকতে হবে। যদি না হয় সেক্ষেত্রে পদ্মা ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত সরকারের। দুপুরে বিএনপির আয়োজিত ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনায় এই কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্যান্য দেশ এবং শক্তির ভ্রুকুটি উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সাথে সুসম্পর্ক স্থাপিত হওয়ার যে সুযোগ তৈরি হয়েছে আর সেটা নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের উপর। দেশের স্বার্থ নষ্ট করবে এমন চুক্তি করবে না বিএনপি সরকার। আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফারাক্কা ইস্যুতে দল, ধর্ম, মত নির্বিশেষে সবাইকে এক জায়গায় আসতে হবে। এই চুক্তি যদি এক্সটেনশন না হয় বা পানি আসার ব্যাপারটা যদি নিশ্চিত না হয়, যে কাজটি এই সরকার করতে যাচ্ছেন, আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, যে অত্যন্ত দ্রুততার সঙ্গে তার নির্দেশে আজকে পদ্মা ব্যারেজ অথবা আপনারা যাই বলেন সেটা একটা নির্মিত হওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়ে নেওয়া হয়েছে। রাজশাহীতে জামাতের সমাবেশ চলছে, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। শামীম, সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি এখন কেমন দেখছেন? জামায়াতের আমির সহ 11 দলীয় ঐক্যের নেতারা কখন নাগাদ যোগ দিতে পারেন? হ্যাঁ মারফি, জোহরের নামাজের পর ইতিমধ্যে নেতাকর্মীরা মাঠে প্রবেশ করতে শুরু করেছেন। তবে মাঠের চেয়েও বেশি আসলে আশপাশের যেসব রাস্তা আছে সেসব সড়কগুলোতেই তারা বেশি অবস্থান করছেন, যেহেতু প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। এই মুহূর্তে আসলে এখানে 37 ডিগ্রি সেলসিয়াস, যেটা আসলে 47 থেকে 48 ডিগ্রি ফিলস লাইক দেখাচ্ছে। সুতরাং গরমের তীব্রতা বুঝতেই পারছেন, যে কারণে মাঠের মধ্যভাগ পুরোটাই এই মুহূর্তে এখনো ফাঁকা। তবে ইতিমধ্যে আসলে মঞ্চে শীর্ষ নেতারাও আসতে শুরু করেছেন। জামাতে ইসলামের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা ইতিমধ্যে স্টেজে এসেছেন এবং তারা অবশ্য বারবার মঞ্চ থেকে বলছেন নেতাকর্মীদেরকে মাঠে প্রবেশের জন্য। ইতিমধ্যে সামনের দিকে বেশ কিছু নেতাকর্মী অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীরাই আসলে আশা করছেন, যেহেতু প্রচণ্ড গরম, তীব্র রোদ, সব কিছু মিলিয়ে পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ হতে 3টা, 3:30 এমন বেজে যেতে পারে এবং প্রত্যাশা করছেন বিরোধী দলীয় নেতা এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমান যখন মঞ্চে আসবেন, পুরো মাঠ আসলে নেতাকর্মীতে কানায় কানায় পরিপূর্ণ থাকবে। একটু যদি জানিয়ে রাখি, জামাত ইসলামী নেতৃত্বাধীন যে 11 দলীয় ঐক্য, সেই ঐক্য আসলে 7টি বিভাগে সমাবেশ করবে। যে সমাবেশের শুরু আজ রাজশাহীর এই সমাবেশের মধ্য দিয়ে। তারা মূলত গণভোটের রায় বাস্তবায়নকে সামনে রেখে দেশ জুড়েই তারা তাদের কর্মসূচি পালন করবে এবং এই কর্মসূচির মাধ্যমে আসলে তারা তাদের বার্তা সরকারের কাছে পৌঁছে দিতে চায় এবং তারা বলছেন যে সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে, সেই প্রতিশ্রুতির ধারের কাছেও সরকার এই মুহূর্তে নেই। সরকারকে সঠিক পথে চালিত করার জন্যই তারা নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকবেন এবং মাঠে থাকবেন। শামীম রেজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী ঘন্টা সংবাদে আরো আপডেট আপনার কাছ থেকে আমরা জানবো। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় সিলেটে প্রাণ গেছে আরো 2 শিশুর। এখনো পর্যন্ত এই জেলায় হাম এবং উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 34 জনে। গত 24 ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 54 জন। এই সময় রাজশাহী মেডিকেলে রোগী ভর্তি হয়েছে 7 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 2 জন। এছাড়া খুলনা, রংপুর ও চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকট থাকায় মেঝেতে রেখে চলছে চিকিৎসা। এতে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠায় উদ্বিগ্ন অভিভাবকরা। শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। হামের বিস্তার এবং জটিলতা কমাতে না পারলে আইসিইউর সংখ্যা বৃদ্ধি করলেও সংকট মোকাবেলা সম্ভব হবে না।
রোগের বিস্তার রোধ এবং সুচিকিৎসা নিশ্চিত করা গেলে 1 সপ্তাহের মধ্যে সংকট নিয়ন্ত্রণে আসবে, এমনটা দাবি করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোস্তাক আহমেদ। সকালে ডিআরইউতে হামে শিশু মৃত্যু, জনস্বাস্থ্য সংকট এবং উত্তরণের পথ শীর্ষক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ডাক্তার মোস্তাকের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের অবহেলায় এই সংকট। তবে সুচিকিৎসা নিশ্চিত না করা পর্যন্ত অপর্যাপ্ত আইসিইউ এবং চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য করতে না পারার দায় এড়াতে পারে না সরকারও। রোগ প্রতিরোধে গুরুত্ব আরোপ করে সরকারকে কর্মসূচি গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। তিনি জানান, ছোঁয়াচে রোগটি প্রতিরোধে ভিটামিন এ ক্যাপসুল বেশ কার্যকর। তৈরি হওয়াটা কমাতে না পারে, আইসিইউর সংখ্যা বাড়ালেও আপনি মৃত্যু কমাতে পারবেন না। আমরা এখন ভবিষ্যৎগুলো করে ছেড়ে দিয়েছি, কবে সংক্রমণ যাবে এবং সংক্রমণ কমার 1 মাস পরে মৃত্যু কমে যাবে, তাহলে আমাদের কাজটা কি? এদেশের জনসাধারণের স্বাস্থ্য অধিকারের যার মধ্যে একটি হচ্ছে তার হার্ম হয়েছে কিনা এই পরীক্ষাটি নিশ্চিত করার ব্যাপারটির থেকে মানুষকে ডিপ্রাইভ বা বঞ্চিত করা হয়েছে। শরীয়তপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আসমাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। স্বজনদের অভিযোগ, গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হয় আসমা এবং তার স্বামীর মধ্যে। এক পর্যায়ে রড দিয়ে আঘাত করলে নিহত হয় জিয়া সর্দার। ঘটনাটি আড়াল করতে তার মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয় আসমা। পরে শুক্রবার সন্ধ্যায় শহরের পালং এলাকায় মরদেহের খণ্ডিত অংশ ফেলতে গিয়ে আটক হন ওই নারী। পরে রাতেই বাদী হয়ে মামলা করেন নিহতের বাবা। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন অভিযুক্ত আসমা। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস। সে বলছিল মাছ ফ্রিজে রাখতে আনছে, কিন্তু সন্দেহতে তারা আমরা আটক করছি। আটক করে যখন জিজ্ঞেস করছি তখন সে পার্ট টু পার্ট বললো আর কি তার স্বামীকে সে মারছে তাদের পারিবারিক কলহের কারণে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত যুবক এখনো গ্রেফতার হয়নি। এতে ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে। এদিকে বিভিন্ন অভিযোগে প্রক্টর সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগের দাবি জানিয়েছেন তারা। প্রক্টরের অফিসে ঝোলানো হয়েছে তালা। তাদের দাবি, র্যাব পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে সিসিটিভির তথ্য বলছে, ঘটনার আগে পরে মিলিয়ে 4 ঘন্টা ক্যাম্পাসে অবস্থান করে অভিযুক্ত ওই যুবক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামিকে গ্রেফতারের দাবিতে দেয়া 48 ঘন্টার আলটিমেটাম শেষ হয় শুক্রবার রাতে। এরপরই রাত 2টার দিকে বিভিন্ন হল থেকে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে ছাত্রী হল প্রদক্ষিণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য ও শিক্ষার্থীরা বাকবিতণ্ডায় জড়ান। পরে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ার অভিযোগ এনে প্রক্টর সহ পুরো প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি জানান তারা। এক পর্যায়ে সকাল 10টায় প্রক্টরের অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ক্যাম্পাসের যত বড় বড় দুর্ঘটনা ঘটে গেছে, এগুলো যে তার ব্যর্থতা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে দায় স্বীকার করে নিয়ে তিনি একজন সৎ লোকের মতো পদত্যাগ করবেন। রাত 2টা থেকে আমরা এটার বিষয়ে আলাপ আলোচনা করতেছি, ভিসির বাসভবনে ছিলাম, কিন্তু ওনারা আসলে পদত্যাগ করতে রাজি হন নাই। এদিকে ঘটনার 3 দিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় ক্ষোভ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। এটার যে বিচার এখন পর্যন্ত হচ্ছে না, এত উত্তাল জাহাঙ্গীরনগরে এসে এত মানুষের এত দাবির জায়গা থেকে সেটার বিচার ব্যবস্থা এখনো কার্যকর হচ্ছে না, এটা অবশ্যই খুবই নেক্কারজনক। তবে র্যাব পুলিশের কঠোর নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। দ্রুতই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা তাদের। রাত থেকে আজকে এই সময় পর্যন্ত এখানে অবস্থান করেছি এবং দাবি জানিয়েছে। আমরা যেটা বললাম যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যদি কোনো ব্যবস্থা নিতে হয় তাহলে অভিযোগ যেটা করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরও বক্তব্য জানতে হবে যে অবহেলাটা কোথায় হয়েছে। সেজন্য একটা প্রক্রিয়া আছে, তদন্ত কমিটি করে আমরা দোষীকে আসলে চিহ্নিত করব। এর আগে গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রী জানান, পরিত্যক্ত ফজলতুন্নেসা হল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার পথে এক ব্যক্তি তার পিছু নেয়। এক পর্যায়ে গলায় কাপড় পেঁচিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বহিরাগত ওই অভিযুক্ত। রাতেই সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার আগে পরে মিলিয়ে 4 ঘন্টা ক্যাম্পাসে অবস্থান করে অভিযুক্ত ওই যুবক। মাহফুজুর রহমান নিপু,
যমুনা নিউজ, সাভার। আওয়ামী লীগ সরকারের সময় গোপালগঞ্জে বড় বড় প্রতিষ্ঠান করা হয়েছে, কিন্তু তেমন কোনো সেবা দেওয়া হয় না। মূলত লুটপাটের জন্য এসব প্রকল্প নেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। সকালে এফডিসিতে বাজেটে মূল্যস্ফীতি চ্যালেঞ্জ নিয়ে ছায়া সংসদ বিতর্কে এই কথা বলেন তিনি। বর্তমান সরকার একটা ধ্বংস প্রায় অর্থনীতি পেয়েছে, তারপরও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। তিনি বলেন, বিনিয়োগ এবং কর্মসংস্থান বাড়াতে হবে। বিদ্যুৎ সহ বিভিন্ন খাতের অলিগার্গিক ব্যবস্থাপনা ভাঙতে সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকারের অর্থনৈতিক কৌশল হচ্ছে অর্থনীতির গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেটে সরকারের জনপ্রিয়তা ধরে রাখতে মুনশিয়ানা দেখাতে হবে। আপনাদের সবাইকে আহ্বান, আপনারা গোপালগঞ্জে যান, সেখানে এই দৃষ্টিনন্দন ভবনগুলো দেখেন। মানুষ বাদে দালানগুলো রয়ে গেছে। এই পরিস্থিতির পরিবর্তন হওয়া দরকার, অর্থাৎ লুটপাট করা হয়েছে। চরের কথা উঠলেই চোখে ভাসে নদী ভাঙন আর টিকে থাকার লড়াই। তবে কোরবানির সামনে এলে মানিকগঞ্জের পদ্মা যমুনার চর জুড়ে জাগে নতুন স্বপ্ন। সারা বছর সন্তানের মতো কোরবানির পশু লালন পালন করেন প্রান্তিক খামারিরা। এবারও বিপুল সংখ্যক পশু হাটে তুলতে প্রস্তুত তারা। আশা ভালো দাম পাবেন। যমুনার চর, প্রাকৃতিক ঘাসে ভরা বিস্তীর্ণ মাঠ, আর এই মাঠেই বড় হয়ে ওঠে কোরবানির পশু। সারা বছরের যত্নে যেন নিজের সন্তানের মতো লালন করেন খামারিরা। আছিয়া বেগম শিবালয়ের আলোকদিয়া চরের একজন প্রান্তিক খামারি। তার খামারে এবার গরুর সংখ্যা 4টি। সারা বছর নিজের সন্তানের মতোই যত্নে বড় করেছেন এই পশুগুলো। এখন আশা ঈদে ভালো দাম পাওয়ার। সন্তানের মতনই গরু কিনে পালি 3 বছর ধরে গরু কিনে পালতেছি তো এই গরু কিনে পাইলে মিলে বেটা বেটি নিয়ে চলে ফিরে খায়, আবার কিছু টাকা বাঁচা আবার একটা কিনি। জেলার শিবালয়, দৌলতপুর ও হরিরামপুর উপজেলায় রয়েছে পদ্মা যমুনার বিস্তীর্ণ চরাঞ্চল। এখানে পশু লালন পালনের বড় একটি অংশই সামলান নারীরা। পুরুষ সদস্যরা মাছ ধরা আর কৃষিকাজে আয় করলেও সংসারের কাজের পাশাপাশি নারীরা পশুপালন করেন। এই গরুগুলো শুধু একটি কোরবানি পশু নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একটি পরিবারের সারা বছরের গড়ে তোলা স্বপ্ন, যে স্বপ্নটা নির্ভর করে কোরবানির পশুর হাটের উপর। সারা বছর আছে গরু লাহি, আর বাড়ি নিয়ে খাওয়াই দাওয়াই, মহিলা মানুষ পালা কষ্ট না, কষ্ট হইতে দুঃখ করে পালতেছি। বালার বেশি করে দিলি বালার বেশি আমরা পাচ্ছি। আমরা গরু বছর পালি, চোখে ঘাস আছে, ঘাস খাই, ছাল করে খাই, খৈল খাই, এইসব জিনিস খাওয়াই আমরা বড় বানাই, এদের মধ্যে বেশি 2 পয়সা পাই। চরের প্রায় প্রতিটি বাড়ি যেন এক একটি খামার। প্রাকৃতিক ঘাস, ভুট্টা আর খড় খাইয়ে মোটা তাজা করা হয় এসব পশু। এজন্য হাটে চরের গরুর চাহিদা অনেক। আমাদের এলাকায় হয়তো আমরা ঘাস টাস খুব একটু কম লাগে, আমরা ওই সুবিধার জন্য আমরা গরু বছর পালি। আর ম্যাক্সিমাম বাড়িতে আমাদের 2-1টা করে গরু থাকে, কারণ এরা এই কৃষি কাজের পাশাপাশি 2-1টা করে গরু পালন করে থাকে। এই গরুগুলো পালনের মাধ্যমে এদের অর্থনৈতিক যোগান হিসেবে কাজ করে থাকে। পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকার কারণে এই গরুগুলো পাইলে একটু এরা সুবিধা পায় আর কি। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী জেলায় এবছর লক্ষাধিক কোরবানির পশুর বড় একটি অংশই রয়েছে চরাঞ্চলে। জেলার চাহিদা মিটিয়ে বাইরেও পশু সরবরাহ সম্ভব। জেলার চাহিদা মিটিয়ে আমরা প্রায় 33,841টি পশু জেলার বাইরে আমরা প্রেরণ করতে পারবো, যেটা আমাদের পার্শ্ববর্তী রাজধানী শহরে রাজধানীবাসী তারা কোরবানির পশু হিসেবে ব্যবহার করতে পারবে। চরের মানুষের সারা বছরের যত্ন আর ত্যাগ সবকিছু এখন নির্ভর করছে কয়েকদিনের হাটের উপর। ভালো দাম পেলে বদলাবে জীবন, আর না হলে এই সংগ্রাম চলতেই থাকবে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। চট্টগ্রামে অস্থায়ী পশুর হাটের প্রস্তুতি চলছে। স্থায়ী হাটগুলোতে জমে ওঠেনি, তবে বিভিন্ন জেলা থেকে গরু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়বে ক্রেতা। বাজার পরিস্থিতি এবং দরদাম যাচাই করছেন সবাই। গরুর দাম বেশি বলে দাবি ক্রেতাদের। কোরবানির বাকি আর প্রায় 2 সপ্তাহ। চট্টগ্রামে স্থায়ী সব পশুর হাটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
এরই মধ্যে হাটে পশু নিয়ে আসতে শুরু করেছেন ব্যাপারীরা। চট্টগ্রাম জেলা উপজেলার পাশাপাশি কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গ থেকেও পশুর ট্রাক ঢুকতে শুরু করেছে। এখন খাদ্য রেডি করতেছি, আল্লাহ দিলে সান উঠলে আল্লাহ দিলে 100 গরু আইনা বেচা কিনি করি। আমরা এই বছর লাভবান হবো। আর যদি 12টা গরু আসে তাহলে আমরা ধরে গেছি 5-8 যদি বাজার যদি হয় বাজার একটু নর্মাল যাবে, আর বাজার যদি 5-8 যদি একটু বাজারপত্র ঠিক মতো যাবে। তবে এখন পর্যন্ত ক্রেতা কম, দর্শনার্থী বেশি। বেশিরভাগই আসছেন বাজার যাচাই করতে। পরিবার নিয়েও গরু দেখতে আসছেন অনেকে। দরদাম জেনে নেয়ার মধ্যেই সীমাবদ্ধ সবাই। হাটের আইডিয়া করা কিভাবে কিরকম দাম, এর বছর কিরকম দাম থাকবে বা গরুর শর্টেজ থাকবে কিনা। গরুগুলো আসতেছে, দেখতেছি আমরা, আনলোডিং হচ্ছে হাটে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমরা অনেক বেশি ভালোবেসে ফেলি। এখন আমরা দেখতে আসা আর কি, ঘুরতে আসা, গরুর কি পরিমাণ দাম হচ্ছে সেটা দেখার জন্য আসছি আর কি। যেগুলো দেশি এবং দেশাল গরু যেগুলোর প্রতি কাস্টমারদের চাহিদা একটু বেশি থাকে। চট্টগ্রামে স্থায়ী অস্থায়ী কোনো হাটেই গরুর বাজার এখনও জমেনি। ক্রেতাদের বড় একটি অংশ বিভিন্ন অ্যাগ্রো এবং ডেইরি ফার্ম কেন্দ্রিক হয়ে যাওয়ায় হাটে উপস্থিতি তুলনামূলক কম। বিভিন্ন জায়গায় ফার্ম হয়ে গেছে, ওই জন্য এখানে বাজার হাট গরুও সংখ্যা কমে গেছে, পাবলিকও কমে গেছে। এখন তো এগ্রো হয়ে যাওয়াতে মানুষজন এগ্রো থেকে গরু আগে অনেকেই নিয়ে নিবে। এগ্রোতে ওরা লালন পালন করে বিক্রি করতেছে, আর মানুষ আর আগের মতো ওই ঝামেলা জঞ্জাট হয়ে আসতেও চায় না। ব্যাপারীরা বিভিন্ন আকারের গরু আনলেও ছোট গরুর চাহিদা বেশি, দামও তুলনামূলক চড়া। জ্বালানি ও গোখাদ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পশুর দামেও পড়বে বলছেন সংশ্লিষ্টরা। পেট্রোল, অকটেন, ডিজেলের দাম বাড়ছে, সুতরাং এখানে পরিবহনের একটু কষ্ট বাড়বে এবং খাদ্যের খরচটা অলরেডি অনেক বেড়ে গেছে। সুতরাং এই বাড়তির জন্য দেখা যায় যে 15 থেকে 20% দাম বাড়তে পারে গতবারের তুলনায় এবছর। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্যমতে এবার চট্টগ্রামে প্রায় 8,18,125টি কোরবানির পশুর চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছে 7,83,180টি পশু। ঘাটতি রয়েছে প্রায় 35,000। জোবাইর ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোরবানির পশু বেচা কেনার আরো খবর জানাতে কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হোসেন। নাজমুল, হাটে গরুর সরবরাহ এখন কেমন দেখছেন? খুচরা নাকি পাইকাররা, কারা বেশি গরু এখন কিনছেন? মারফি, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের সবচেয়ে বড় গরুর হাট যাত্রাপুর হাটে। এইখানটায় আজকে মোটামুটি তুলনামূলক বেশ কিছু গরু উঠেছে, ছোট থেকে বড় গরু, বিভিন্ন সাইজের গরু পাওয়া যাচ্ছে। তবে সেই তুলনায় গরু ক্রেতা বা পাইকার তুলনামূলক অনেক কম। এইখানটায় দেখা যাচ্ছে দেশি গরুর সংখ্যাটাই সবচেয়ে বেশি, কারণ আমরা জানি কুড়িগ্রামের চর অঞ্চলে গরুর সারা বছর পালন করে এই কুরবানির সময় তারা বিক্রির জন্য নিয়ে আসে। সেই চরাঞ্চলের গরুর পরিমাণটাই বেশি। কিছু আছে খামারির গরুর সংখ্যা। আমরা জানি যে কুড়িগ্রামে 4,500 খামারি রয়েছে এবং এছাড়াও বাকি যেগুলো রয়েছে ছোট গরু 1-2টা বিক্রি করে, তারা হচ্ছে প্রান্তিক যারা খামারি রয়েছে তারা। আর মূলত 4,500 খামারি যারা রয়েছে তাদের 5 থেকে 10টি গরু রয়েছে, তাদেরকেই খামারি হিসাবে গ্রহণ, তাদের স্বীকৃতি দিচ্ছে প্রাণী সম্পদ। তবে স্থানীয় ক্রেতা এবং বিক্রেতাদের কাছে আমরা জানতে পেরেছি তুলনামূলক বিগত কয়েক বছরের তুলনায় আজকে বিক্রেতারা বলছে যে গরুর দামটা অনেক কম। আমি যদি একটু উদাহরণ দেই, যে কিছুক্ষণ আগে একটা গরু বিক্রি হয়েছে প্রায় 2.5 মণ, যেটা গরু সেটা 66,000 টাকায় তারা বিক্রি করেছে। আর এদিকে ক্রেতারা বলছে তারা বাইরে থেকে আসছে, সেই গত বছরের তুলনায় এবার দেখা যাচ্ছে গরুর দামটা অনেক বেশি। যেটা গত বছর 80 থেকে 85,000 কিনছে, সেই গরুর দাম এখন প্রায় 1 লাখের কাছাকাছি। সব মিলে যদি বলি তাহলে বর্তমান এই হাটের পরিস্থিতি কিছুটা নাজুক অবস্থা রয়েছে। কয়েকদিন টানা ভারী বর্ষণের কারণে হাটে কর্দমাক্ত অবস্থা তৈরি হওয়ার কারণে বাইরে যেসব পাইকার রয়েছে কিংবা ক্রেতা রয়েছে তাদের উপস্থিতিটি কম। এছাড়াও দেখা যায় যে শহর অঞ্চলের যারা রয়েছে তাদের গরু রাখার বন্দোবস্তটা না থাকার কারণে তারা এই মুহূর্তে আসছে না হাটে। দেখা যাচ্ছে দিন যত গড়াবে ততই ক্রেতার সংখ্যাটা বাড়বে। মারফি। নাজমুল, ধন্যবাদ যুক্ত হবার জন্য। হজের খরচ 5 থেকে 6 লাখ টাকায় নামিয়ে আনা সম্ভব বলে মনে করেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। সকালে রাজধানীর আশকোনায় হজ যাত্রার সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে তিনি বলেন 2027 সালে হজ যাত্রার বিমানের টিকিট মূল্য কমে 1 লাখে নেমে আসবে। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো
গেলে হজের মোট খরচও কমবে। হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, দ্রুততম সময়ে মোয়াল্লেম চুক্তি, বাড়ি ভাড়া, ট্রান্সপোর্ট চুক্তি, তাঁবু নির্বাচনের কাজ করতে হলেও সফলভাবে সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। মন্ত্রণালয়, হজ অফিস এবং হাবের সহযোগিতায় এবারের হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হয়েছে। সৌদি সরকারের নতুন নতুন সিদ্ধান্তের কারণে দেশের বিদ্যমান হজ এবং উমরা আইন সংস্কারের প্রয়োজনীয়তার কথাও বলেন তারা। এদের মূল্যটা যদি কনফার্ম না করে, যদি ওপেন করে দেয়, তাহলে এই টিকিটের মূল্যটা মিনিমাম 50,000 টাকা কমার কথা ইনশাল্লাহ। এই মধ্যস্বত্বভোগী মাঝখানে যারা আছে তাদেরকে আমরা এই সেক্টর থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করব। সেক্ষেত্রে সরকারের প্রত্যক্ষ সহযোগিতা প্রয়োজন হবে। আমরা সরকারকে অনুরোধ করব, সরকার যাতে আমাদেরকে প্রত্যাশিত সহযোগিতা করেন। আন্তর্জাতিক সংবাদ জানাবো। বহু ঢাক ঢোল পেটানো চীন সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্জন প্রায় শূন্য, এমন মত বিশ্লেষকদের। বড় বড় বাণিজ্য চুক্তির দাবি করলেও স্পষ্ট কোনো সমঝোতার ব্যাখ্যা দিতে পারেনি হোয়াইট হাউস। চীন যুক্তরাষ্ট্র থেকে 200 বোয়িং এবং বিপুল কৃষি পণ্য ক্রয়ের আশ্বাস দিলেও কবে, কখন, কত টাকার চুক্তি সবই ধোঁয়াশা। সবচেয়ে বড় ব্যর্থতা দেখা গেছে ভূ রাজনৈতিক ইস্যুতে। ইরান যুদ্ধ কিংবা তাইওয়ান ইস্যু যেন এড়িয়ে যাওয়া হয়েছে। চীনের মাটিতে রাজকীয় অভ্যর্থনা, হাসি মুখে করমর্দন, সৌহার্দ্যপূর্ণ বৈঠক, সুরক্ষিত ইম্পেরিয়াল গার্ডেন ও 15 শতকের টেম্পল অফ হেভেন পরিদর্শন সবই ছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের 2.5 দিনের বেইজিং সফর শেষে প্রশ্ন, কি পেলেন তিনি? দেশের মাটিতে নেমেই ডোনাল্ড ট্রাম্পের দাবি দারুণ সাফল্য পেয়েছেন। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারেও বলেছেন একই কথা। প্রেসিডেন্ট শি এবং চীনের সাথে আমার খুবই ভালো সম্পর্ক। শুনে মনে হতে পারে কিছুই না, কিন্তু চুক্তির জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা অনেক সমস্যা সমাধান করেছি, খুব শক্তিশালী বাণিজ্য হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে আখ্যা দিয়েছে চীনও। সত্যিই কি তাই? ডোনাল্ড ট্রাম্প বড় বড় বাণিজ্য চুক্তির কথা বললেও তার পক্ষে কোনো অগ্রগতির তথ্য দিতে পারেনি হোয়াইট হাউস। চীন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য কেনার আশ্বাস দিলেও কত টাকার চুক্তি, কখন বাস্তবায়ন, সবই অস্পষ্ট। টেক জায়ান্টদের সফর সঙ্গী করে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে প্রশংসায় ভাসিয়েও ছাড় পাননি ট্রাম্প। চীন 200 বোয়িং কিনবে আশ্বাস দিলেও কোনো সমঝোতা চুক্তি হয়নি। সয়াবিন সহ কৃষিপণ্য ক্রয়ের কথা বললেও তা নিয়ে আছে ধোঁয়াশা। তেল, এনভিডিয়ার চিপ, কোনো কিছু নিয়েই সুনির্দিষ্ট চুক্তি বা সমঝোতা হয়নি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের চীন সফর দুই দেশের উত্তেজনা কমাতে হয়তো কিছুটা সাহায্য করবে, কিন্তু কার্যকর সাফল্য নেই বললেই চলে। 2017 সালে ডোনাল্ড ট্রাম্প যখন বেইজিং সফর করেন, বড় ধরনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছিল $250 বিলিয়ন। এবার তুলনামূলক ফিকে অর্জন। দুপক্ষই বিবাদের ইস্যুগুলো এড়িয়ে গেছে। বেইজিং সফরে ভূ রাজনৈতিক ইস্যুতেই ট্রাম্প সবচেয়ে ব্যর্থ বলে মনে করছেন বিশ্লেষকরা। শুরুতেই তাইওয়ান ইস্যুতে আপোষ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন শি জিনপিং। ট্রাম্পও আর সে চেষ্টা করেননি। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিশাল পরিকল্পনা ধামাচাপা দিয়েছেন তৎক্ষণাৎ। ইরান যুদ্ধ নিয়েও হয়নি কোনো উল্লেখযোগ্য আলোচনা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ট্যারিফ নিয়ে কোনো কথাই হয়নি দুপক্ষের। যমুনা নিউজ। চীন থেকে রওনা হওয়ার আগে চীনা কর্মকর্তাদের দেয়া যাবতীয় উপহার বিমানবন্দরের ডাস্টবিনে ফেলে গিয়েছে মার্কিন কর্মকর্তারা। বেইজিং ত্যাগের মুহূর্তে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা হুঁশিয়ারি দেন, চীন থেকে পাওয়া কোনো জিনিসই মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানে তোলা যাবে না। বিমানে ওঠার সিঁড়ি থেকে হোয়াইট হাউসের কর্মকর্তা ও সাংবাদিকদের কাছ থেকে প্রেসপাস, পিন এবং চীন সরকারের দেওয়া সাময়িক ব্যবহারের মোবাইল ফোন সহ যাবতীয় উপহার সামগ্রী কেড়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। নিরাপত্তা প্রোটোকল বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। নজরদারি কিংবা গুপ্তচর বৃত্তিতে এসব সামগ্রী ব্যবহার করা হতে পারে বলে শঙ্কা হোয়াইট হাউসের। ইরানের পরমাণু কর্মসূচি স্থায়ীভাবে বন্ধের শর্ত থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তার পরমাণু কর্মসূচি 20 বছরের জন্য বন্ধ করলেই তা মেনে নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে অনাস্থা নিয়ে কোনো ধরনের চুক্তিতে যেতে অসম্মতি জানিয়েছে ইরান। স্পষ্ট ও নির্দিষ্ট
শর্ত ছাড়া আলোচনা টেবিলে বসবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ট্রাম্পের এই নতুন অবস্থান নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েল। দফায় দফায় আলোচনার টেবিলে বসার পরও ইরান ইস্যুতে সমঝোতায় ব্যর্থ যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইস্যুতে অনেকটাই বিপাকে ওয়াশিংটন। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র, তা স্পষ্ট হয়েছে এরই মধ্যে। এই অবস্থায় ইরান ইস্যুতে যেন সুর অনেকটাই নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আলোচনার টেবিলে বসাতে ফের প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। প্রথমবারের মতো ইরানের উপর স্থায়ী নিষেধাজ্ঞার অবস্থান থেকে সরে আসার ঘোষণা দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, একটি সম্পূর্ণ বাস্তবসম্মত ও কার্যকর চুক্তির বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি 20 বছরের জন্য স্থগিত রাখলেই চলবে। চীন এই ইস্যুতে সহায়তা করছে বলেও জানান তিনি। চীনও এই যুদ্ধ শেষের পক্ষে। হরমুজ ইস্যুতে তারা সহায়তা করতে আগ্রহী, কিন্তু আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই, কারণ সহায়তার বিনিময়ে কিছু না কিছু দাবি করে বসে সবাই। এভাবেই সবকিছু কাজ করে। এদিকে আস্থার সংকটে ভুগছে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা। নয়াদিল্লিতে আয়োজিত ব্রিক্স সম্মেলনে যোগ দিয়ে এই তথ্য জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, কোন চুক্তিতে পৌঁছানোর আগে স্পষ্ট ও নির্দিষ্ট শর্ত চায় তেহরান। যুক্তরাষ্ট্র সামরিকভাবে যা অর্জন করতে পারেনি, দুপক্ষের লাভজনক সমাধান ছাড়া আলোচনার টেবিলেও তা অর্জন করা অসম্ভব। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের কোনো বিশ্বাস নেই, তবে চীনের সাথে আমাদের সুসম্পর্কের ইতিহাস পুরনো। তাদের পক্ষ থেকে নেওয়া যে কোনো কূটনৈতিক উদ্যোগকে স্বাগত জানানো হবে। হরমুজ প্রণালীর পরিস্থিতি বর্তমানে জটিল হলেও যুদ্ধরত দেশগুলো ছাড়া অন্য সব জাহাজকে নিরাপদে পার হতে সাহায্য করা হচ্ছে। আলোচনা নিয়ে ট্রাম্পের নতুন এই অবস্থান নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এই ছিল দুপুরের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।